বাংলাদেশের কোম্পানি আইন সর্বশেষ সংশোধনী হচ্ছে 1994-এ। তো এই আইনের ধারা 228 এবং 229, এটা শুধু পেশাজীবীদের জন্যই না। এই ভিডিওটি যারা বিজনেস ওরিয়েন্টেড, যারা কোম্পানি রেজিস্ট্রেশন করে ব্যবসা করেন, একাধিক কোম্পানি আছে তাদের জন্য, এবং গ্রাহকদের জন্য। ধারাবাহিক এই ভিডিওর আমি আজকে কোম্পানি একীভূতকরণ নিয়ে আলোচনা করব। এর আগে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকবেন নাম সংশোধন, কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং AGM সংক্রান্ত বহু ভিডিও আমি দিয়েছি। কিন্তু আজকের ইম্পর্টেন্ট আলোচনার বিষয় হচ্ছে যে দুই কোম্পানি একীভূতকরণের ফলে বাংলাদেশে কোম্পানির ডিরেক্টরদের কী উপকারিতা হয় এবং এই সঙ্গে জনস্বার্থ কী লঙ্ঘিত হয় বা উপকার হয়। তো প্রথমে একটু বলে রাখি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মাসুমা আক্তার মিথিলা সম্পাদনায় একটি পত্রিকা, সেটা ধারাবাহিক লেখা আমার যায় এবং আমাদের বন্ধুদেরও যায়, এবং আমাদের সিনিয়র অনেকরাই আছেন ওখানে লিখে থাকেন, এবং আমরা আইনের যারা শিক্ষার্থী বলেন বা পেশাজীবী তারা এই লেখাগুলো পড়ি। তো আগামী মে 2026-এ এই ধরনের একটি লেখা যাবে। সেই লেখার শিরোনাম দুই কোম্পানি একীভূত হওয়ার কারণে কি জনস্বার্থ লঙ্ঘিত হয়। তো আসুন প্রথমে সেই বিষয়টা আলোচনা করি। দুই কোম্পানি একীভূত কিভাবে হয় সেটা পেশাজীবীদের আলোচনায় আমি দ্বিতীয় ভিডিওতে দেব। কিন্তু দুই কোম্পানি একীভূত হওয়ার আলোচনায় কি বাংলাদেশের জনস্বার্থ লঙ্ঘিত হয় বা জনস্বার্থ রক্ষিত হয়? কোম্পানি আইনের মার্জার একটা শব্দ আছে। মার্জার মানে একীভূত হওয়া, যেটাকে অ্যামালগামেশন বলে। এখন আমরা যদি সংজ্ঞাতে যাই, আমাদের পেশাজীবীরা সবাই সংজ্ঞা জানেন। সমান্তরাল মার্জার জানেন, ভার্টিক্যাল মার্জার জানেন, এবং মার্জার কেন কোম্পানি আইনে আসছে সেটা জানেন। কিন্তু বাংলাদেশে মার্জার কিভাবে হয় এবং কেন হয়, এখন আমরা প্রথমে একটু বলি যে বিভিন্ন আইনি সহায়তা প্রতিষ্ঠান যারা নিজেদেরকে কর্পোরেট ল ফার্ম বলে দাবি করেন, তাদের বিভিন্ন এগ্রিমেন্টে আমরা লক্ষ্য করেছি বা ক্ষেত্র বিশেষ আমরাও এইসব মামলায় বিরোধী পক্ষে বা বিবাদী পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে যেয়ে দেখেছি, এইসব আইনি প্রতিষ্ঠান একটি ফর্মুলায় ফেলে একটা কনস্ট্রাকটিভ মার্জার করে, কিন্তু একটা কোম্পানির ট্রান্সফারার কোম্পানির সব শেয়ার এবং ল্যান্ড, বিল্ডিং, ক্যাপিটাল, ব্যাংক লায়াবিলিটি সহ তৃতীয় পক্ষে সব লায়াবিলিটি অ্যাকোয়ার করে, কিন্তু আইনের ধারে কাছেও যায় না। তারা একটা লিখিত চুক্তি, যেটা রেজিস্ট্রিও নয়, তার আগে তার দ্বারা শেয়ার পারচেস করে কোম্পানিটা অ্যাকুইজিশন করে। এই থেকে অনেক মামলার উৎপত্তি হয়। পরবর্তীতে ট্রান্সফারি এবং ট্রান্সফারের মধ্যে একটি জটিলতা তৈরি হতে থাকে, এবং এই কনসেপ্টটা, এটাকে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটা একটা ফ্রডুলেন্ট প্র্যাকটিস অফ দ্য কর্পোরেট ল ফার্ম। কারণ একটি কোম্পানি তার একটি চুক্তির মধ্যে সেই সব কভিনেন্ট লিখতে পারে, শর্ত লিখতে পারে, যেসব কভিনেন্ট ওই চুক্তির শর্তের সঙ্গে যায়। হ্যাঁ, একটি কোম্পানির শেয়ার হোল্ডাররা যদি তার শেয়ার ট্রান্সফার করতে চায়, তা সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন শেয়ার ট্রান্সফারের চুক্তিনামা, ট্রান্সফারি এবং ট্রান্সফারের সাথে চুক্তিনামা করে ট্রান্সফার করতে পারে। কিন্তু অনেকগুলো ডিরেক্টর একসঙ্গে ট্রান্সফারার হয়ে ট্রান্সফারির সঙ্গে চুক্তি করে যে আমরা পুরো কোম্পানির শেয়ার, অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং সহ বিক্রি করে দেব। তো আমরা যারা আইনজীবী তারা জানি, সম্পত্তি হস্তান্তর আইন বাংলাদেশে প্রচলিত। এই আইনের ধারা 53
এবং অন্যান্য ধারা একসঙ্গে মিলায় পড়লে দেখা যায় একটি ট্রান্সফার ডিটে ওই সব কভিনেন্ট ট্রান্সফারের সাথে রান করে যেটা আইনগতভাবে রান করার কথা, কিন্তু সেটা যদি ট্রান্সফার ডিটে অন্তর্ভুক্ত করা হয় এমন কোনো শর্ত যেটা ট্রান্সফার ডিটের সঙ্গে বৈধ নয়, সেই শর্তগুলো রান করে না। যেমন আমি একটা সাদা কাগজে চুক্তি করলাম, যেটা স্ট্যাম্পও থাকলো, কিন্তু সেখানে লিখলাম আমি আমার শেয়ারের সঙ্গে আমার যে কোম্পানির যে অ্যাসেট আছে, যে কোম্পানির স্থায়ী সম্পত্তি আছে, ইমুভেবল প্রপার্টি, সেটা হস্তান্তর করব। অবশ্যই সেটা হস্তান্তর এই শর্তের সঙ্গে ওই দলিলের সঙ্গে এটা বৈধ নয়। এবং এইটা নিয়ে পরবর্তীতে কোর্টে মামলা হয়, কেউ ডিক্লারেশনের মামলা করতে যায়, কেউ সালিসি চুক্তি করতে যায়। তো সেসব ক্ষেত্রে একটি জটিলতা তো আছেই, আমি এখন এই আলোচনায় যাব না। কিন্তু বাংলাদেশের দুই কোম্পানি মার্জারের পরে বাংলাদেশে কোনো খুব একটা লাভবান হয়নি। প্রথমত কনস্ট্রাকটিভলি আইনি প্রতিষ্ঠানগুলো এসব চুক্তির মাধ্যমে শেয়ারগুলো ট্রান্সফার করে দেয়। পরবর্তীতে দেখা যায় একটা ফ্রাজাইল পজিশন, ভাঙ্গুর একটা পজিশন, না হয় ট্রান্সফার, না হয় সম্পূর্ণ রকম সম্পত্তি হস্তান্তর, না শেয়ার ট্রান্সফার হয়, না কনসিডারেশন মানি নিয়ে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে বৈধভাবে ট্রান্সফার করলে এবং কোম্পানি আইনের ধারা 228 এবং 229 মাধ্যমে যদি দুটো কোম্পানি একত্রিত করে কোম্পানি স্কিম পাস করে মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে স্কিম অনুমোদন নিয়ে যদি মার্জার করা হয় এবং সেভাবে যদি কাজ করা হয়, তাহলে মার্জারটা কিছুটা কার্যকারী হয়। তবে আজকের আলোচনার শেষ অধ্যায় হলো যে দুই কোম্পানির মার্জারের ফলে বাংলাদেশে কী ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, একটি উদাহরণ হিসেবে আমরা টেলিকম সেক্টরের কথা বলি। এর আগে অনেক সেক্টরে মার্জার হয়েছে, র্যাকিট, বেনকিসার, তারপরে অনেক প্রতিষ্ঠান মার্জার হয়েছে। কিন্তু এখন টেলিকম সেক্টরে দেখা যাচ্ছে যে সেবা টেলিকম নামে একটি টেলিকম প্রতিষ্ঠান ছিল, যেটা পরবর্তীতে নাম পরিবর্তন করে হোক আর যেভাবে হোক এটা ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড নামে হলো। তো এভাবে আস্তে আস্তে তারা বিভিন্ন কায়দায় মার্জার হয়েছিল, কিন্তু পরবর্তীতে আইনি ব্যবস্থার মাধ্যমে কোম্পানি আইনের 228 এবং 29 ধারার বিধান বলে বাংলাদেশে একটি মার্জার হয়েছিল। সেই মার্জারের কোর্টে বিখ্যাত একটি আইনি প্রতিষ্ঠান ছিল, তানজিবুল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রতিষ্ঠান ছিল, এবং পরবর্তীতে দেখা গেছে এটা আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, যিনি পরবর্তীতে আমাদের মাননীয় প্রধান বিচারপতি ছিলেন, সৈয়দ রিফাত আহমেদের বেঞ্চ থেকে এই মার্জারের স্কিমটি অনুমোদন হয়েছিল। সেখানে স্পেসিফিক আমার যে বক্তব্যের পজিশন হচ্ছে, রবি এজিটা লিমিটেড তখন একটা স্কিম পাস করে যে রবি এজিটা লিমিটেড কাদের মার্জারটা করবে। তারা একটা মার্জার করছিল, সেই মার্জারে তারা এয়ারটেল বাংলাদেশ লিমিটেডকে অধিগ্রহণ করেছিল। সে মার্জারে একটা স্কিম যথাযথভাবে পাস হয়, একটা লেন্থ শুনানি হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, পরবর্তীতে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা 2016 সালে আমরা জেনেছিলাম যে স্কিমের অনুমোদন কি ছিল না সে বিষয়ে তারা যায়নি, বরং বাংলাদেশ টেলিকম রেগুলেটরির মাধ্যমে 016 যেটা নম্বর সিরিজ, যেটা এয়ারটেল ব্যবহারকারীদের ছিল, তারা দীর্ঘদিন ব্যবহার করতো। এয়ারটেলকে যেহেতু তারা মার্জার করেছিল, ওই ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই একটা থার্ড পার্টি ইউজার, তাদের একটা রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি ওই কোম্পানির প্রতি ছিল, ওই কোম্পানির লাইবিলিটি ছিল যে তারা কি সার্ভিস দিবে না দিবে, নতুন একটা আসলে কি পাবে না পাবে, এ সংক্রান্ত কোনো থার্ড পার্টি কনসার্ন তারা না নিয়েই তারা লাইসেন্স দিয়ে দেয় রবি এজিটাকে। এইভাবে যে তারা একটা তৃতীয় পক্ষের অনুমোদন ছাড়া, কিন্তু মার্জারের স্কিম অনুমোদনের আগে দুই কোম্পানি তৃতীয় পক্ষের ক্রেডিটরসদের মিটিং হওয়ার কথা, ক্রেডিটরের পারমিশন নেওয়ার কথা, সম্পূর্ণ করার পরেও এই একটা রটনা যে বাংলাদেশে ঘটেছিল। এবং আরও কিছু ব্যাপারগুলো এখানে বিজ্ঞাপন সংস্থার বিজ্ঞাপনগুলো রাইট অ্যান্ড টাইটেল নিয়ে কথা আসছিল,
তাদের মার্জারের পোস্ট মার্জারে কী হয়েছিল এটা বলা যায় না। তারপরে এয়ারটেলের যখন লাইসেন্স 016-এর লাইসেন্স তারা ইউজ করলো, সেই ইউজারে কীভাবে বেনিফিটেড হয়েছিল বা তাদেরকে রাইটের মূল্যায়ন করা হয়েছিল কিনা সে সম্পর্কে অবশ্যই জনস্বার্থ বিবেচনা হয়নি। এভাবে একটা বিশাল ব্যাপার থেকে যায়। একটি মার্জারে যখন অন্য একটি কোম্পানি মার্জ করে নেয় তখন তার কনসিডারেশনের কথা থাকে। সেই কনসিডারগুলো তারা কি পেয়েছিল? এয়ারটেল রবি তার ম্যানেজমেন্টগুলো চেঞ্জ হয়েছিল, কিন্তু নতুন ডিরেক্টররা কী সেভাবে পেয়েছিল? এই পোস্ট মার্জারের যে অ্যাক্টিভিটিসগুলো, এটা ইউজুয়ালি মহামান্য আদালতের আর কমপ্লায়েন্স হিসাবে আসে নাই। এবং এই প্রি মার্জারে কি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বা কাস্টম কমিশনার বা বিভিন্ন জায়গায় যে থার্ড পার্টি পাবলিক লায়াবিলিটিগুলো ছিল সেগুলো কি পরিশোধ করে এসেছিল? রিজার্ভ ফান্ড কি ঠিকভাবে শেষ করে ইউজ করার পরে কি তারা এগুলো করেছিল? কোনো কিছু আসে নাই। এই যে ব্যাপক বিষয়গুলো আলটিমেটলি একটি মার্জারে হয়তো ইন্টারনাল ম্যানেজমেন্টের বোর্ড অফ ডিরেক্টরস চেঞ্জ হচ্ছে, তারা একটা কনস্ট্রাকটিভভাবে আর একটা কোম্পানির বৃহৎভাবে অ্যাকুইজিশন করে নিচ্ছে, অ্যাসেটগুলো অ্যাকুইজিশন করে নিচ্ছে, বিভিন্ন জটিলতা লাইসেন্সগুলো পেয়ে নিচ্ছে, কিন্তু ওই যারা ইউজার ছিল থার্ড পার্টি, ওই যে তৃতীয় পক্ষর যে বিষয়গুলো, যে পাবলিক যে দায় এগুলো পরিশোধ করে আসছে কিনা পোস্ট মার্জারে, এই সব রেসপন্সিবিলিটিগুলো বাংলাদেশে কখনো কোনো কমপ্লায়েন্সের ভিতর নাই। এজন্য এই কী দরকার? এজন্য আইনের একটা যথাযথ কমিশন করে একটা চেঞ্জ দরকার। কেন পাবলিক কোম্পানিতে এখন যে ইংল্যান্ডের যে আইন আছে সেখানে দেখা যায় যে পাবলিক কোম্পানি জনস্বার্থের সঙ্গে যেসব সংশ্লিষ্ট তারা সব আইনি কাঠামোগুলো চেঞ্জ করে ফেলেছে। কিন্তু আমাদের দেশে যে মার্জারগুলো হচ্ছে, মার্জার একটা শুভঙ্করের ফাঁকি। সেখানে শুধু ডিরেক্টরশিপগুলো চেঞ্জ হচ্ছে, কনসিডারেশনগুলো একজন বৃহৎ কোম্পানি যারা তাদের নেট প্রেজেন্ট ভ্যালু বেশি, তারা কোম্পানিগুলো অন্য কোম্পানিগুলো ট্রান্সফারার কোম্পানির শেয়ারগুলো অ্যাকুইজিশন করতেছে, তাদেরকে শেয়ার নন ক্যাশ ভ্যালু দিতেছে, এর নন ক্যাশ ভ্যালু দিয়ে শেয়ারগুলো নিচ্ছে, কিন্তু এর ভিতরে যে থার্ড পার্টি লায়াবিলিটিগুলো আছে এগুলো দেখা হচ্ছে না। আলটিমেটলি জনস্বার্থ এখানে বিঘ্নিত হচ্ছে। সুতরাং ব্যাপক আলোচনার থেকে এটা বলা যায় যে মার্জার যে ইকুইটেবল রাইটগুলো দেখার জন্য বাংলাদেশের কোম্পানি আইনে সর্বাধিক এবং সর্বোত্তম একটা পরিমার্জিত চেঞ্জ দরকার। এসব সম্পর্কে বিস্তারিত লেখা আপনারা পাবেন লাইফ ইন ল পত্রিকা, যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত হয়, এবং এটা প্রফেশনালদের পত্রিকা, কিন্তু এটা কর্পোরেট প্রতিষ্ঠান এবং যারা বিজনেস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান তাদের উপকৃত হওয়ার জন্য অনেক লেখায় রয়েছে। ধন্যবাদ, দেখার আমন্ত্রণ রইল।